আমরা তিনজন, লিখেছেন বুদ্ধদেব বসু। পর্ব 4 বা শেষ পর্ব। পাঠ করছি আমি দেলোয়ার স্বরূপ। সে রাত্রি লণ্ঠনের সামনে ঘামতে ঘামতে আমি লিখে ফেললাম, সুচরিতা সু। ভেবেছিলাম একখানা চিঠি আসবে, চিঠি এলো না। ভাবতে ভাবতে 21 দিন কেটে গেল। খুবই ভালো লাগছে বুঝি রাঁচিতে। অবশ্য ভালো লাগলেই ভালো, আমরা তাতেই খুশি। তারাকুটিরের একতলা বন্ধ, পুরানা পল্টন তাই অন্ধকার। ওখানে পেট্রোম্যাক্স জ্বলত কিনা রোজ সন্ধ্যায়। বসে বসে রাঁচির ছবি দেখছি আমরা। পাহাড়, জঙ্গল, লাল কাকরের কালো কালো সাঁওতাল, হাসি, আনন্দ, স্বাস্থ্য। সত্যি কি বিশ্রী অসুখ গেল, আর যেন কখনো অসুখ না করে। কারো কোনো অসুখ না করেও এমন কি হয় না যে আমাদের খুব খাটতে হয়। সত্যি শুয়ে বসে আর সময় কাটে না। চিঠি পেলে আবার আমাদের চিঠি লিখতে হবে। কিছু কাজ তবু জুটবে আমাদের। মাসিমা মেসোমশাইকে প্রণাম। আপনি তুমি দুটোই বাঁচিয়ে এর বেশি পারলাম না। এটুকুতেই রাত 3টে বাজল। তাকিয়ে দেখি কাটাকুটির ফাঁকে ফাঁকে এই কটি কথা যেন কালো জঙ্গলের ঝিকিমিকির উত্তর। বারবার পড়লাম, মনে হলো বেশ হয়েছে। আবার মনে হলো ছি, ছিঁড়ে ফেলি এক্ষুনি। ছিঁড়ে ফেললামও, কিন্তু তার আগে ভালো একটি কাগজে নকল করে নিলাম। আর পরদিন 3জন বসিয়ে দিলাম যে যার নাম সই। চোখ বুজে ছেড়ে দিলাম ডাকে। ঢাকা থেকে রাঁচি, রাঁচি থেকে ঢাকা। 4 দিন, 5 দিন, আচ্ছা 6 দিন। না, চিঠি নেই। সন্ধ্যায় কুয়াশা, একটু একটু শীত, চিঠি নেই। শিউলি ফুলের স্থলপদ্ম ফুটল। শিউলি ফুরিয়ে স্থলপদ্ম ফুটল, চিঠি নেই। চিঠি এলো শেষ পর্যন্ত হিতাংশুর নামে শীর্ণ একটা পোস্টকার্ড। লিখেছেন ওর মা। অনেকটা এইরকম, কল্যাণী এসু, হিতাংশু, অসিত, বিকাশ, তোমরা 3জনে আমাদের বিজয়ার আশীর্বাদ যেন। আমাদের রাঁচির মেয়াদ শেষ হলো, শিগগিরই ফিরব। ইতিমধ্যে হিতাংশু, তুমি যদি আমাদের ঘরগুলি খুলিয়ে তোমাদের চাকর দিয়ে ঝাটপাট করিয়ে রাখো তাহলে বড় ভালো হয়। চাবি তোমার বাবার কাছে। আশা করি ভালো আছো সকলে। তরুর শরীর এখন বেশ ভালো হয়েছে। মাঝে মাঝে তোমাদের কথা বলে। ইতি তোমার মাসিমা। মাঝে মাঝে আমাদের কথা বলে। আর আমাদের চিঠি, পোস্টকার্ডটি তন্ন তন্ন করে খুঁজেও কোনো প্রমাণ পাওয়া গেল না যে চিঠিটা পৌঁছেছিল। কি হলো চিঠির? কিন্তু সে কথা বেশিক্ষণ ভাবার সময় কই আমাদের। এক্ষুনি লেগে গেলাম কাজে। একদিনের মধ্যেই তারাকুটিরের একতলা আমরা এমন করে ফেললাম যে মেঝেতে মুখ দেখা যায়। কয়েকদিন পরে আরেকটি পোস্টকার্ড, রবিবার ফিরছি, স্টেশনে এসো। শুধু স্টেশনে, আমরা ছুটলাম নারায়ণগঞ্জ। কি সুন্দর দেখলাম মোনালিসাকে, কচি পাতার রঙে শাড়ি পরনে, লাল পাড়, লালচে মুখের রং, একটু মোটা হয়েছে, একটু যেন লম্বাও। পাছে কাছে দাঁড়ালে ধরা পড়ে যে সে আমাকে মাথায় ছাড়িয়ে গেছে। আমি একটু দূরে দূরে থাকলাম। হিতাংশু ছুটোছুটি করে বরফ লেমনেড কিনতে লাগলো। আর অসিত কুলিকে ঠেলে দিয়ে বড় বড় বাক্স বিছানা সই হাই হাই করে তুলতে লাগলো গাড়িতে। মাসিমা বললেন, তোমরা এই গাড়িতেই এসো। না, সে কি কথা, আমরা এই পাশের গাড়িতেই। আরে এসো না, বলে দে সাহেব অসিতের পিঠের উপর হাত রাখলেন। নারায়ণগঞ্জ থেকে ঢাকা, মনে হলো আমাদের জীবনের সবচেয়ে সুখের সময়টি
এতকাল এই ৪৫টি মিনিটের জন্যেই অপেক্ষা করেছিল। ফার্স্ট ক্লাসের গদিকে অবজ্ঞা করে আমরা বসলাম বাঞ্চ বিছানার উপর। তাতে একটা সুবিধা এই হলো যে একসঙ্গে সকলেই দেখলাম মোনালিসা খুশি, ওর মা খুশি, বাবা খুশি। দেখতে দেখতে আমরাও খুশিতে ভরে গেলাম। এতদিন যা বাঁধো ছিল তা সহজ হলো। এতদিন যা ইচ্ছে ছিল তা মূর্ত হলো। রীতিমতো কলরব করতে করতে চললাম আমরা। এত বড় রেলগাড়িটা যেন আমাদের খুশির বেগেই চলছে। মোনালিসা নাম ধরে ধরে ডাকতে লাগলো আমাদের। কত তার কথা, কত গল্প। আর গাড়ি যখন ঢাকা স্টেশনের কাছাকাছি কোনো এক ঝর্ণার বর্ণনা দিচ্ছে সে, হঠাৎ আমি বলে উঠলাম, আমাদের চিঠি পেয়েছিলে? তোমাদের চিঠি? না, তোমার চিঠি। আমি একটু লাল হয়ে বললাম, জবাব দাওনি যে? এতক্ষণ ধরে তো সেই জবাব দিচ্ছি, বাড়ি গিয়ে আরও দেব। মিথ্যে বলে নি মোনালিসা। স্বর্গের দরজা হঠাৎ খুলে গেল আমাদের। আমরা 4 জন হয়ে উঠলাম। তারপর একদিন মাসিমা আমাদেরকে ডেকে বললেন, একবার তোমরা তরুর জন্য খেটেছ, আর একবার খাটতে হবে। 29 অগ্রহায়ণ ওর বিয়ে। 29-এ 8-10 দিন পরে। ছুটে গেলাম ওর কাছে, বললাম, মোনালিসা, এ কি শুনছি? ভুরু কুঁচকে বলল, কি বললে? গোপন নামটা হঠাৎ মুখ দিয়ে বেরিয়ে যাওয়ায় আমি একটু থমকে গেলাম। কিন্তু একবার যখন বেরিয়ে গেছে তখন আর ভয় কি? মরিয়া হলে মানুষের যে সাহস হয়, সেই সাহসের বশে আমি সোজা তাকালাম ওর চোখের দিকে। চোখের ভিতরে যা আগে আমি কখনো করিনি। বেগুনি কালো রঙের ওর চোখ, এক ফোঁটা হীরের মতো চোখের মণি। তাকিয়ে থেকে আবার বললাম, মোনালিসা, সে আবার কে? মোনালিসা তোমার ওই নাম। বলল অসিত। জানো না সে কি? হিতাংশু বলল, আর কোনো নামে আমরা ভাবতেই পারি না তোমাকে। মজা তো। কৌতুকের রং লাগলো ওর মুখে, মিলিয়ে গেল। পলকের জন্য ছায়া পড়ল সেখানে, যেন একটি ক্ষণিক বিষাদ মেঘ আস্তে ভেসে গেল মুখের উপর দিয়ে। একটু তাকিয়েই রইল, চোখের পাতা দুটি চোখের উপর নামলো একবার। হঠাৎ মুহূর্তের জন্য কী কারণে বুঝলাম না, আমাদেরও একটু যেন মন খারাপ হলো। কিন্তু তখনই তা উড়িয়ে দিল হাসির হাওয়ায়। আমাদের কথায় লাগলো ঠাট্টার বুড়বুড়ি। কি শুনছি মোনালিসা, কি শুনছি? কি শুনছ বলো তো? বলে আঁচলে মুখ চেপে খিলখিল করে হেসে পালিয়ে গেল। বর এলো বিয়ের 2 দিন আগে কলকাতা থেকে। ধবধবে ফর্সা, ফিনফিনে ধুতি পাঞ্জাবি পরনে। কাছে দাঁড়ালে সূক্ষ্ম একটি সুগন্ধে মন যেন পাখি হয়ে উঠে যায়। দেখে আমরা মুগ্ধ। হিতাংশু বারবার বলতে লাগলো, হিরেনবাবু কি সুন্দর দেখতে। অসিত জুড়ল ধুতির পা দুটো। বলে উঠল হিতাংশু, অমন ফর্সা পা না হলে কি আর ওরকম ধুতি মানায়? আমি ফস করে বললাম, যাই বলো, ঠোঁটের কাজটা একটু বোকা বোকা। কি বোকা বোকা? অসিত চেঁচিয়ে উঠল, কিন্তু চিৎকার বেরোলো না, কারণ লোকজন নিয়ে চেঁচামেচি করে বিয়ের অনেক আগেই সে গলা ভেঙে বসে আছে। রেগে যাওয়ায় বেড়ালের মতো ফ্যাঁস করে বলল, এমন সুন্দর দেখেছ কখনো? মোনালিসার মতো তো নয়। আমি আমার গো ছাড়লাম না। একজন কি আর একজনের মতো হয় কখনো? খুব মানিয়েছে দুজনে, চমৎকার। বলে অসিত লাফিয়ে সাইকেলে উঠে বউ করে কোথায় যেন চলে গেল। বিয়ের সমস্ত ভারই তার ওপর। তর্ক করার সমর কোথায়?
সময় কোথায়? বিয়ের দিন সানাইয়ের শব্দে রাত থাকতেই আমার ঘুম ভাঙল। চোখ মেলেই মনে পড়ল সেই আর একটি শেষ রাত্রি, যখন মৃত্যুর হাত থেকে তাই মনে হয়েছিল যখন মোনালিসাকে আমি ফিরিয়ে এনেছিলাম। সেদিন অন্ধকারের ভিতর থেকে একটু একটু করে আলো বেরিয়ে আসা দেখতে দেখতে যে আনন্দ আমি ভেসে গিয়েছিলাম, সেই আনন্দ ফিরে এলো আমার বুকে। গা কাটা দিয়ে উঠল, সানাইয়ের সুরে চোখ ভরে উঠল জলে। আর শুয়ে থাকতে পারলাম না। তারা ভরা আকাশের তলায় দাঁড়ালাম এসে। শুনতে পেলাম বিয়ে বাড়ির সারা শব্দ। শাঁখের ফুঁক কাছে গেলাম। মনে হলো আর একবার যদি দেখতে পাই। এই ভোর হবার আগের মুহূর্তে, যখন আকাশ ঘোষণা করছে মধ্যরাত্রি আর হাওয়ায় ছড়িয়ে পড়েছে ভোর, এই আশ্চর্য অপার্থিব সময় একটু দেখতে পাই যদি। কিন্তু না, গায়ে হলুদ হচ্ছে। কত কত অচেনা মেয়ের ঘিরে আছে তাকে, কত কাজ, কত সাজ। এর মধ্যে আমি তো তাকে দেখতে পাবো না। বাইরে দাঁড়িয়ে ভেতরকার চলাফেরা, কথাবার্তা শুনতে লাগলাম। আর সব চাপিয়ে, সব ছাড়িয়ে সানাইয়ের সুর ঝরল আমার চোখের সামনে। কাঁপতে কাঁপতে তারার ঝাঁক মিলিয়ে গেল। ফুটে উঠল মাঠে মাঠে ছাগলপাল চেহারা, মাটির অবয়ব। পৃথিবীতে আর একবার ভোর হলো। সেদিনে অসিতের গলা একেবারেই ভেঙে গিয়ে নববধূর মতো ফিসফিসে হলো। এত ব্যস্ত সে, আমাকে যেন চেনেই না। হিতাংশুও ব্যস্ত এবং একটু গর্বিত, কেননা বরদলের বাসা নিয়েছে তাদেরই বাড়ির দুটো ঘরে। একতলা দোতলায় দূতের কাজ করতে করতে সে স্যান্ডেল খইয়ে ফেলল। আমি একবার হিতাংশুকে, একবার অসিতকে সাহায্য করার চেষ্টা করলাম সারাদিন ভরে, কিন্তু আমার নিজের মনে হলো না বিশেষ কোনো কাজ লাগছি। আর শেষ পর্যন্ত যখন বিয়ের পিঁড়িতে বসিয়ে কনেকে 7 পাকে ঘোরাবার সময় এলো, তখন আমি এগিয়ে গেলাম। কিন্তু আমাকে ঠেলে দিয়ে অসিত আর হিতাংশুই পিঁড়ি তুলল। দুহাতে দুজনের গলা জড়িয়ে ধরে 7 পাক ঘুরল। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। বিয়ের পরদিন থেকেই আমরা 3 জন হিরেনবাবুর চাকর বনে গেলাম। তার মতো সুন্দর কেউ না, তার মতো বিদ্যে বুদ্ধি কারো নেই, তার মতো ঠাট্টা কেউ করতে পারে না। অন্য পুরুষদের বাদর মনে হলো তুলনায় আমারও আর মনে হলো না যে তার ঠোঁটের কাজটা একটু বোকা বোকা। এমনকি আমি চেষ্টা করতে লাগলাম তার মতো করে বসতে, দাঁড়াতে, হাঁটতে, হাসতে, কথা বলতে। ওরা দুজনও তাই করলো। আবার তা দেখে হাসি পেল আমার। হয়তো প্রত্যেকেই আমরা অন্য দুজনের চেষ্টা দেখে হেসেছি মনে মনে, যদিও মুখে কেউ কিছু বলিনি। একদিন দুপুরবেলা হিরেনবাবুর কাছে খুব একটা মজার গল্প শুনছি। তিনি একটু এদিক ওদিক তাকিয়ে হঠাৎ বললেন, দেখো তো ভাই, তরু গেল কোথায়? ডেকে আনবো? বলে আমি ছুটে বেরিয়ে গেলাম। এখানেই শেষ করেছেন বুদ্ধদেব বসু গল্পটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।